আসসালামু আলাইকুম সবাইকে। আমি জানতু তাবাসসুম। আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী যে প্রশ্নোত্তর রয়েছে তার ২ নাম্বারটা সলভ করব। তো চলো ক্লাসটা শুরু করে ফেলি। প্রথম প্রশ্ন দেখো, এখানে একটা উদ্দীপক আছে। উদ্দীপকটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করব, কি বলেছে দেখব। হাসান সাহেবের বয়স ৫০। তিনি একটি আর্থিক এবং সেবা দানকারী প্রতিষ্ঠানে চাকুরি করেন। কিছুদিন যাবত তিনি মাথা ব্যথা, বুক ধড়ফড়, অস্থিরতা ভাব অনুভব করছেন। অন্যদিকে তার ৭ বছর বয়সী মেয়ে মুনের গিঁটে ব্যথা, ফুলে যাওয়া, ত্বকে লালচে ভাব দেখা যাচ্ছে। তারা দুইজন ডাক্তারের কাছে গেলে তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি হাসান সাহেব এবং তার মেয়ের দুইজনেই হচ্ছে দুটো আলাদা আলাদা রোগ রয়েছে, কিন্তু কী রোগ সেটা আমরা লিখবো এবং কারণ সহ ব্যাখ্যা করতে হবে আমাদের। প্রথম প্রশ্ন হচ্ছে রক্ত কি। আচ্ছা, প্রথমত হচ্ছে কি রক্ত কি। রক্ত হচ্ছে একটা অস্বচ্ছ, মৃদু, ক্ষারীয়, লবণাক্ত, তরল যোজক কলা। আমাদের যখন রক্তের সংজ্ঞাটা জিজ্ঞেস করবে আমাদের কিন্তু বলতে হবে ওইটা কোন টিস্যুর মধ্যে পড়ে। সেটা কিন্তু তরল যোজক কলার মধ্যে পড়ে, এটা কিন্তু আমাদের অবশ্যই উল্লেখ করতে হবে। রক্ত অস্বচ্ছ কারণ এটা আমরা স্বচ্ছভাবে দেখতে পাই না, মানে এটা হচ্ছে ঘন একটা পদার্থ, তরল পদার্থ। এটা মৃদু ক্ষারীয় হয়, পুরোপুরি ক্ষারীয় হয় এবং এটা লবণাক্ত বা নোনতা স্বাদযুক্ত হয়। তরল যোজক কলা। আচ্ছা, তারপরে প্রশ্নটা কি, শ্বেতকণিকা কিভাবে দেহকে রক্ষা করে বুঝিয়ে লেখো। আমরা সকলেই জানি আমাদের দেহের ভিতরে যে রক্তের ভিতরে যে শ্বেত রক্তকণিকা রয়েছে সেটা কিন্তু আমাদের দেহের প্রহরী হিসেবে কাজ করে, অর্থাৎ আমাদের দেহের বডিগার্ড হিসেবে কাজ করছে শ্বেত রক্তকণিকা। কারণ যখনই কোনো জীবাণু, সেটা ব্যাকটেরিয়া হোক, ভাইরাস হোক বা আদার্স কোনো জীবাণু যখন প্রবেশ করে তখন শ্বেত রক্তকণিকাগুলো সক্রিয় হয়ে যায় এবং সেই জীবাণুগুলোকে ধ্বংস করতে তৎপর হয়। তো আমরা উত্তরটা কিভাবে গুছিয়ে লিখব। মানব দেহে বিদ্যমান ৩ ধরনের রক্তকণিকার মধ্যে শ্বেত রক্তকণিকা অন্যতম। শ্বেত রক্তকণিকা ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে রোগ জীবাণু ভক্ষণ করতে পারে। আচ্ছা, শ্বেত রক্তকণিকার কোনো নির্দিষ্ট আকার নেই, তাই নির্দিষ্ট আকার না থাকার জন্য যখন কোনো জীবাণু একজন ব্যক্তির শরীরে প্রবেশ করে তখন জীবাণুটার আকার যেরকম হবে শ্বেত রক্তকণিকা সেই রকম আকার ধারণ করে, অর্থাৎ যাতে ওই জীবাণুটাকে সহজে ভক্ষণ করতে পারে। ঠিক আছে। শ্বেত রক্তকণিকাগুলো রক্তরসের মধ্য দিয়ে চলাচল করে এবং রক্তজালিকা ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করে, ফলে দেহ বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে দ্রুত শ্বেতকণিকার সংখ্যার বৃদ্ধি ঘটায় এবং দেহে প্রহরীর মতো কাজ করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এটি জীবাণু ধ্বংস করে এবং অ্যান্টিবডি তৈরি করে দেহকে সুরক্ষিত রাখে। তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই শ্বেত রক্তকণিকা। আচ্ছা, প্রথমত হচ্ছে শ্বেত রক্তকণিকা কি করছে, এটা আমাদের রক্তরসের মধ্য দিয়ে চলাচল করছে এবং রক্তজালিকা ভেদ করে টিস্যুর ভিতরে প্রবেশ করে। যখন কোনো রোগ জীবাণু আমাদের দেহে প্রবেশ করছে তখন সেই জীবাণুটাকে ভক্ষণ করছে কে, শ্বেত রক্তকণিকা। তো যখন জীবাণু ধ্বংস করছে এই প্রক্রিয়াটিকে বলা হয় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। কি প্রক্রিয়া? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। আচ্ছা, এখন অ্যান্টিবডি তৈরি করা মানে কি। অ্যান্টিবডি তৈরি করা মানে হচ্ছে অনেকটা সাবধানতা অবলম্বন করার মতো। কীরকম? যেমন মনে করো তোমাদের বাড়িতে তোমরা প্রথমে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো, তোমাদের বাড়িতে কোনো গার্ড নেই। তো তোমাদের বাড়িতে একবার চুরি হলো, চুরি হওয়ার পরে তোমরা সতর্ক হয়ে গেলে, সতর্ক হয়ে যাওয়ার পর তোমরা কী করলে, তোমাদের বাসায় হচ্ছে সিসিটিভি ক্যামেরা লাগালে, তারপরে হচ্ছে একজন গার্ড রেখে দিলে যে হচ্ছে সবসময় এই গেটটা পাহারা দিবে। ঠিক সেভাবে এটার কারণ কি? এটার কারণ হচ্ছে কি, যখন সেকেন্ড টাইম কোনো চোর প্রবেশ করে তাহলে তোমরা কিন্তু সাথে সাথে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাকে আইডেন্টিফাই করতে পারবা বা গার্ড হচ্ছে তাকে আটকে দেবে, অপরিচিত ব্যক্তি ঘরে প্রবেশ করা থেকে তা বাধা দিবে। তাহলে শ্বেত রক্তকণিকা কি করে, যখন আমাদের দেহে কোনো জীবাণু প্রবেশ করে শ্বেত রক্তকণিকা প্রথমে হচ্ছে ওই জীবাণুটাকে চিনে রাখে, যাতে পরবর্তীতে যখন ওই জীবাণুটা প্রবেশ করবে তখন শ্বেত রক্তকণিকা তাদেরকে চিনে তাদের বিরুদ্ধে একটা প্রতিরোধের দেয়াল গড়ে তুলবে। এটাই হচ্ছে কি অ্যান্টিবডি। এটা সাধারণত যেমন মনে করো যখন কারো শরীরে যে পোলিও বলি, যে মামস রোগ যেটা হয়, মামস, তারপরে মনে করো পক্স, এই জাতীয় যে রোগগুলো হয়, দেখা যায় এই জীবাণুগুলো যখন প্রবেশ করে, এই ভাইরাসগুলো যখন একটা মানুষের শরীরে প্রবেশ করে তার বিরুদ্ধে, ওই ভাইরাসের বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে ওই সময়টাতে। তখন কি হয়, সেকেন্ড টাইম যখন কারো শরীরে পক্সের জীবাণুটা প্রবেশ করছে বা মামসের জীবাণুটা প্রবেশ করছে তখন শ্বেত রক্তকণিকা চিনে ফেলে তখন ওই জীবাণুটাকে ধ্বংস করে ফেলে। তার মানে সেকেন্ড টাইম মামস বা পক্স হওয়া থেকে আটকায়। তো দেখা যায় কি যে তোমরা এই কথা অনেকবার শুনবা যে পক্স হলে একবারই হয়, মামস হলেও একবারই হয়। ঠিক আছে, এগুলো হওয়ার কারণ মূলত এটাই। আর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কিভাবে, এই যে শ্বেত রক্তকণিকা আমাদের দেহে হচ্ছে রোগ জীবাণুগুলোকে ধ্বংস করে দিয়ে আমাদের দেহটাকে সুস্থ রাখে।
আচ্ছা, এরপরে প্রশ্নটা খেয়াল করো। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে হাসান সাহেবের সমস্যাগুলোর কারণ কি? এখন আমরা আরেকবার দেখি যে হাসান সাহেব কি কি সমস্যা অনুভব করছেন। তিনি মাথা ব্যথা অনুভব করছেন, বুক ধড়ফড় করছে, তার অস্থিরতার ভাব অনুভব করছেন। তাহলে তার কি ধরনের রোগ দেখা দিচ্ছে বা তার কি ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন উনি? প্রথমত আমরা হচ্ছে এটার জ্ঞানমূলক উত্তরটা দিব। উদ্দীপকে উল্লেখিত হাসান সাহেব কিছুদিন যাবৎ মাথা ব্যথা, বুক ধড়ফড় এবং অস্থিরতা ভাব অনুভব করছেন। এইসব সমস্যা সাধারণত উচ্চ রক্তচাপ জনিত কারণে হয়ে থাকে। তার মানে উনি উচ্চ রক্তচাপে ভুগছেন। রক্ত চলাচলের সময় রক্তনালীর গাত্রে যে চাপ সৃষ্টি হয় তাই হচ্ছে রক্তচাপ। আর স্বাভাবিকের চেয়ে বেশি রক্তচাপকে কি বলা হয়? উচ্চ রক্তচাপ। তাহলে উচ্চ রক্তচাপটা কোনটা? রক্ত চলাচলের সময় রক্তনালীর গাত্রে একটা চাপ সৃষ্টি হবে, এটাকে রক্তচাপ বলা হয়। এবং স্বাভাবিকের চেয়ে বেশি রক্তচাপকে বলা হয় উচ্চ রক্তচাপ। এটার কিছু কারণ আছে। কোন কোন কারণে হতে পারে? হাসান সাহেবের বাবা মায়ের উচ্চ রক্তচাপ থাকলে, অর্থাৎ জেনেটিক কারণে ওনার এটা হতে পারে। বেশি স্নায়বিক চাপে ভুগলে, অর্থাৎ যদি উনি অনেক বেশি স্ট্রেসে থাকেন, যেটা আমরা বলি যে স্ট্রেসে থাকা, কাজের জন্য স্ট্রেস হতে পারে, পারিবারিক কারণে বা অর্থনৈতিক কারণে যদি স্ট্রেসে থাকেন সেক্ষেত্রেও হয়। তার ধূমপানের অভ্যাস থাকলে, দেহের ওজন বেশি বেড়ে গেলে, যদি কোনো মানুষ স্থূল হয় বা তার ওজন যদি বেশি থাকে তাহলে কিন্তু তার উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। খাদ্যে লবণ এবং চর্বিযুক্ত উপাদান যদি বেশি থাকে, অথবা পরিবারের সদস্যদের ডায়াবেটিস বা কোলেস্টেরলের হচ্ছে গিয়ে তোমার এটা একটু ঠিক করে লিখি, হ্যাঁ, পূর্ব ইতিহাস থাকলে, অর্থাৎ যদি পরিবারে কারোর ডায়াবেটিস রয়েছে বা কারোর কোলেস্টেরল অনেক বেশি রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা সম্ভাবনা থাকে। তাহলে এছাড়াও পর্যাপ্ত পরিমাণে শারীরিক পরিশ্রম না করলেও তার এই ধরনের সমস্যা হতে পারে। তাহলে আমরা কি কি কারণে উচ্চ রক্তচাপ হয় সেগুলো এইভাবে পয়েন্ট করে লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের প্রশ্নটা খেয়াল করো, কি বলেছে যে অন্যদিকে তার 7 বছর বয়সী 7 বছর বয়সী মেয়ে মুনের গিটে গিটে ব্যথা, ফুলে যাওয়া, ত্বকে লালচে ভাব দেখা দিচ্ছে। তাহলে ওর কি হতে পারে? উদ্দীপকে উল্লেখিত হাসান সাহেবের সমস্যাটি হলো উচ্চ রক্তচাপ, যেটা আমরা জানি, এবং তার মেয়ে মুনের সমস্যাটি হলো বাতজ্বর। বাতজ্বর আমরা কিভাবে বুঝলাম? গিটে গিটে ব্যথা আর হচ্ছে গিয়ে ফুলে যাওয়া, এই লক্ষণগুলো দেখা যাচ্ছে। উক্ত সমস্যা দুটির মধ্যে অনিরাময়যোগ্য হলো হাসান সাহেবের রক্তচাপ জনিত সমস্যা। সাধারণত উচ্চ রক্তচাপ যদি কারো থাকে সেটা কিন্তু সহজে নিরাময় করা যায় না, এটা আজীবন ধরে চলে। এবং দেখা যায় এই উচ্চ রক্তচাপ থাকার কারণে কিন্তু একটা মানুষের হৃৎপিণ্ড বলো, কিডনি বলো, এটার উপর কিন্তু চাপ পড়ে। ঠিক আছে, পরবর্তীতে দেখা যায় এখান থেকে আরো অন্যান্য রোগ তৈরি হতে পারে। স্ট্রেপ্টোকক্কাস অণুজীবের সংক্রমণে বা অণুজীবের সংক্রমণ হচ্ছে বাতজ্বরের অন্যতম কারণ। সাধারণত শিশুকালেই এই রোগের আক্রমণ শুরু হয় এবং দেহের অনেক অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে হৃৎপিণ্ড আক্রান্ত হয়। হৃৎপিণ্ড যদি এই রোগে পূর্ণভাবে আক্রান্ত নাও হয় তাহলে হৃৎপেশি এবং হৃৎপিণ্ডের কপাটিকা বা ভালভ অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। তার মানে হচ্ছে দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে যখন হৃৎপিণ্ডও কিন্তু এটার কারণে আক্রান্ত হতে পারে। ঠিক আছে, এবং যদি আক্রান্ত হয় তাহলে হচ্ছে কি হৃৎপেশি বা হৃৎপিণ্ডের আমরা জানি 4টা কপাটিকা রয়েছে। কয়টা কপাটিকা? 4টা কপাটিকা রয়েছে। তাহলে এটাও কিন্তু অনেক সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রাথমিক পর্যায়ে এই রোগ শনাক্ত করা গেলে পেনিসিলিন জাতীয় ঔষধ যথাযথ প্রয়োগে এই রোগের সংক্রমণ থেকে রেহাই পাওয়া যায়। পেনিসিলিন কিন্তু একটা অ্যান্টিবায়োটিক। তাহলে যদি এই রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায় তাহলে পেনিসিলিন জাতীয় ওষুধ কিন্তু প্রয়োগ করে এই রোগের সংক্রমণ থেকে রেহাই পাওয়া যাবে। উদ্দীপকের মূলের লক্ষণ গিটে ব্যথা, ফুলে যাওয়া, ত্বকে লালচে ভাব যা বাতজ্বরকে নির্দেশ করে। তাই এই রোগ শনাক্ত করার পর পেনিসিলিন জাতীয় ওষুধ প্রয়োগে রোগটি নিরাময়যোগ্য। তাহলে হচ্ছে মূলের যে লক্ষণ দেখা যাচ্ছে সেটা কিন্তু বাতজ্বরকে নির্দেশ করছে এবং বাতজ্বর থেকে নিরাময় হওয়ার জন্য তাকে কিন্তু পেনিসিলিন জাতীয় ওষুধ প্রয়োগ করা যাবে। হ্যাঁ, এবং এটা ডক্টরের পরামর্শ মতো এই ওষুধটাকে ব্যবহার করতে হবে। এখন আমাদেরকে বলেছে যে উল্লেখিত সমস্যা দুটির মধ্যে কোনটা অনিরাময়যোগ্য। তাহলে আমরা ফার্স্টে হচ্ছে মুনের যে বাতজ্বর রয়েছে সেইটা সম্পর্কে আমি ব্যাখ্যা দিলাম যে এইটার কারণ কি বা এটার হচ্ছে এটা হলে কি কি ওষুধ প্রয়োগ করতে হয়, কিভাবে হচ্ছে নিরাময় করা যায়, এই সম্পর্কে আমরা ফার্স্টে ব্যাখ্যা দিলাম। এরপরে আসি, যেহেতু প্রশ্ন করেছে হাসান সাহেব এবং হচ্ছে মুন কার হচ্ছে রোগটা অনিরাময়যোগ্য, তাহলে আমরা এখন হাসান সাহেবের রোগটা নিয়ে আলোচনা করব। অপরদিকে হাসান সাহেবের লক্ষণগুলো হলো মাথা ব্যথা, বুক ধড়ফড়, অস্থিরতা অনুভব করা, রক্তচাপ, এগুলো হচ্ছে উচ্চ রক্তচাপ জনিত সমস্যা। উচ্চ রক্তচাপকে নীরব ঘাতক হিসেবে গণ্য করা হয়, এটি হৃদরোগ এবং স্ট্রোকের অন্যতম প্রধান কারণ। তাহলে হাসান সাহেবের যে লক্ষণগুলো দেখা যাচ্ছে সেটা কি?
কি, সেটা হচ্ছে গিয়ে মাথা ব্যথা, বুক ধড়ফড়, অস্থিরতা অনুভব করা, এগুলো হচ্ছে উচ্চ রক্তচাপ জনিত সমস্যাকে নির্দেশ করছে। উচ্চ রক্তচাপ কিন্তু একটা নীরব ঘাতক, কেননা এই উচ্চ রক্তচাপের জন্য কোনো একটা মানুষের হৃদরোগ বা স্ট্রোক হতে পারে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা খুব বেশি জরুরি। কারো উচ্চ রক্তচাপ হলে সে যদি কিছু নিয়মকানুন সঠিকভাবে মেনে চলে তবে তার রক্তচাপ নিয়ন্ত্রণ থাকবে। তার মানে একটা মানুষের উচ্চ রক্তচাপ থাকলে তাকে কিন্তু কিছু নিয়মকানুন সঠিকভাবে মেনে চলতে হয়, না হলে কিন্তু এই উচ্চ রক্তচাপ পরবর্তীতে সেই মানুষটার হৃদরোগ ঘটাতে পারে অথবা স্ট্রোক ঘটাতে পারে। যেমন কি কি, টাটকা ফল এবং টাটকা শাকসবজি খাওয়ার অভ্যাস করা, দেহের ওজন নিয়ন্ত্রণ রেখে পরিশ্রম বা ব্যায়াম করা, প্রয়োজনীয় চর্বি জাতীয় খাদ্য থেকে বিরত থাকা, খাবারের সময় অতিরিক্ত লবণ না খাওয়া এবং কাঁচা লবণ খাওয়া সম্পূর্ণভাবে পরিহার করা। ধূমপান ত্যাগ করা এবং রক্তচাপ খুব বেশি হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করা। উচ্চ রক্তচাপ জনিত রোগী উল্লেখিত নিয়মগুলো মেনে চলতে পারলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারবে। তাহলে এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে কি করলে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকবে সেটা কিন্তু বলা আছে। টাটকা ফল, শাকসবজি খাওয়া, তারপরে যে দেহ ওজন নিয়ন্ত্রণ করা, পরিশ্রম বা ব্যায়াম করা, প্রয়োজনীয় চর্বি জাতীয় খাদ্য যেগুলো আছে সেখান থেকে বিরত থাকতে হবে, অতিরিক্ত লবণ এবং কাঁচা লবণ খাওয়া সম্পূর্ণরূপে বাদ রাখতে হবে। কারণ কি, এই অতিরিক্ত লবণ বা কাঁচা লবণ যেটা সেখানে থাকে হচ্ছে সোডিয়াম। তো সোডিয়াম যদি বেশি পরিমাণে গ্রহণ করা হয় সেটা হার্টের উপর প্রেশার ফেলবে এবং সেটা কি করবে, আমার সোডিয়াম বা পটাশিয়াম এগুলো কিন্তু হার্টের কার্যক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। সুতরাং কাঁচা লবণ খাওয়া যাবে না। তারপরে হচ্ছে এই যে আমরা যেটা মানে অতিরিক্ত লবণ খাই সেটাও কিন্তু খাওয়া যাবে না। পরিমিত পরিমাণে লবণ খেতে হবে। একটা মানুষের সারাদিনে, প্রাপ্তবয়স্ক একটা মানুষের সারাদিনে হচ্ছে 5 গ্রাম লবণ খাওয়া ঠিক আছে, কিন্তু এর বেশি হলে ঠিক না। হ্যাঁ, দেখা যায় আমরা বাসা বাড়িতে যে রান্না করি সেটা কিন্তু 5 গ্রামের চেয়ে বেশি হয়ে যায়। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, মানে পরের অংশটা দেখো। উচ্চ রক্তচাপ জনিত রোগী উল্লেখিত নিয়মগুলো মেনে চলতে পারলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারবে, কিন্তু এই নিয়মগুলোর ব্যতিক্রম যদি ঘটে তাহলে যে কোনো সময় আবার রক্তচাপ বৃদ্ধি পাবে, অর্থাৎ উচ্চ রক্তচাপ সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য নয়। একজন মানুষের যদি উচ্চ রক্তচাপ থাকে, সে যদি নিয়ম মেনে চলে তাহলে সে কিন্তু সুস্থ থাকবে, কিন্তু সে যদি নিয়ম না মানে, সে যদি উচ্চ রক্তচাপ জনিত রোগে আক্রান্ত হওয়ার পরেও সে যদি কাঁচা লবণ অতিরিক্ত খায় বা সে যদি সিগারেট খায় বা হচ্ছে কি দেখা যায় ব্যায়াম না করে বা তার ওজন যদি বেড়েই যেতে থাকে, তাহলে কিন্তু তার এই উচ্চ রক্তচাপ মানে এটা ঠিক হবে না, মানে রক্তচাপ বৃদ্ধি পেতে থাকবে। তার মানে বলা যায় উচ্চ রক্তচাপ সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য নয়। উপরিউক্ত আলোচনা হতে বলা যায় যে মুনের বাতজ্বর ওষুধ প্রয়োগে নিরাময়যোগ্য হলেও হাসান সাহেবের উচ্চ রক্তচাপ অনিরাময়যোগ্য। তার মানে আমাদের উত্তরটা আমরা পেয়ে গেছি। কোন রোগটা অনিরাময়যোগ্য? অবশ্যই উচ্চ রক্তচাপ অনিরাময়যোগ্য এবং বাতজ্বর ওষুধ প্রয়োগে নিরাময় করা যায়। তাহলে আজকের যে প্রশ্নটা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এই ধরনের প্রশ্ন আসলে আমরা একটু প্যারাওয়াইজ করব, ফার্স্টে জ্ঞানমূলক উত্তর লিখবো, দুটার মধ্যে তুলনা করব, দরকার হলে আর একটু ব্যাখ্যা করে লিখবো, পয়েন্ট করে যদি কেউ লেখো লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই পার্ট বাই পার্ট লিখতে হবে। যেমন ঘতে আমরা মুনের অবস্থাটা ব্যাখ্যা করেছি, তার পরে পরে আমরা হচ্ছে হাসান সাহেবের অবস্থাটা ব্যাখ্যা করেছি, তারপর দুটো কিন্তু তুলনা করেছি। তাহলে আমাদের এই উত্তরগুলো এভাবে গুছিয়ে লিখতে হবে, তাহলে আমরা ফুল মার্কস পাওয়ার আশা করতে পারি। তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমরা অনেক ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।